আমরা যাচ্ছি হাওড়া ব্রিজ দেখতে। হাওড়া ব্রিজ হচ্ছে কলকাতার অন্যতম একটি ব্রিজ। কলকাতা এবং বাংলাদেশ এবং কলকাতা একে অপরের বন্ধু। কলকাতার লোক বাংলা ভাষায় কথা বলে, আমরা বাংলাদেশিরাও বাংলা ভাষায় কথা বলি। এ কারণেই আমরা বাংলাদেশিরা কলকাতাকে খুব আপন মনে করি, যদিও বা কিছু কিছু ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটে। আমরা কথা বলবো, কলকাতার পারিপার্শ্বিক পরিবেশ দেখব এবং গল্প করতে করতে চলে যাব হাওড়া ব্রিজ, যেটি কলকাতার অন্যতম একটি ব্রিজ। রবীন্দ্র সেতু নামেও এই ব্রিজকে আখ্যায়িত করা হয়। প্রকৃতপক্ষে রবীন্দ্র সেতু নামেই এটি লিপিবদ্ধ আছে, কিন্তু হাওড়া ব্রিজ নামে অধিক পরিচিত। কলকাতার রোডঘাটগুলো প্রকৃতপক্ষে দেখার মতো। এর কারণ হচ্ছে ইন্ডিয়া একটি বড় রাষ্ট্র এবং কলকাতা যেহেতু ইন্ডিয়ারই অংশ, খুব পরিকল্পিতভাবে রোডঘাট প্রশস্ত করা, যেটি আমাদের দেশেও অনেক উন্নত হচ্ছে এবং পর্যায়ক্রমে হবে। কিন্তু কলকাতার রোডঘাট তুলনামূলকভাবে উন্নত। অন্যান্য দিক থেকে বাংলাদেশ আমরা কলকাতার চেয়ে অনেকটাই এগিয়ে আছি। যেহেতু দুটি বন্ধু রাষ্ট্র, বাংলাদেশ এবং কলকাতা, আমি কোনো দোষগুণ নিয়ে এখানে বলতে চাচ্ছি না। শুধুমাত্র কলকাতার সুন্দর স্পটের একটি অন্যতম হচ্ছে হাওড়া ব্রিজ, সেটি নিয়ে কথা বলবো। মাঝে মাঝে কিছু কথা না বললেই নয়, যেমন এখানকার ট্রাফিক ব্যবস্থা খুবই সুন্দর। সিগন্যাল লাইনে সিগন্যাল বাতি জ্বলার সাথে সাথে সব গাড়িগুলো থেমে যায় এবং গ্রিন সিগন্যাল দিলে অটোমেটিক চলে যায়। এটি অনেক দিন ধরেই চালু আছে, যদিও বাংলাদেশে এই কাজটি আগে থেকেই চালু আছে বিশেষ বিশেষ অংশে। পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা সম্ভাবনাময় বাংলাদেশ উন্নত হবে। বাম পাশে আমরা ছেড়ে আসলাম কলকাতার অন্যতম একটি স্টেডিয়াম।
আমরা কিছুক্ষণের মধ্যে হাওড়া ব্রিজে চলে যাব। এর আগে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে যাব। হাওড়া ব্রিজ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করে রাখি। হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ সরকারি নাম হচ্ছে রবীন্দ্র সেতু। হুগলি নদীর উপরে অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুটির মধ্যে অন্যতম হচ্ছে এই হাওড়া সেতু। হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপরে অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। বলা হয়ে থাকে এই সেতুতে কোনো প্রকারের নাট বোল্ট ব্যবহার করা হয় নাই, সরাসরি যদিও এটা সংযোগ করা আছে। সেতুটি 1943 সালে অনুমোদন হয় এবং 1945 সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহির্বাহু সেতুটির উদ্বোধন হয়। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় ঝঞ্ঝাগুলি সহ্য করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক 80,000 টন যানবাহন ও প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্রনাথ সেতু হচ্ছে অন্যতম একটি সেতু। 1906 সালে বন্দর কর্তৃপক্ষ বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর এস হায়েট এবং কলকাতা পৌরসংস্থার চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.বি. ম্যাকাবে এর নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করা হয়। চিফ ইঞ্জিনিয়ারদের নেতৃত্বাধীন কমিটি প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন করে। সকল তথ্য উপাত্তের ভিত্তিতে নদীটির উপর একটি ভাসমান সেতুর বদলে একটি বহির্বাহু সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেতুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আর একটি ওভারব্রিজের নিচে কলকাতার এই মিক্সড ফুডগুলো, তরমুজ, বাঙ্গি, আনারস সব একত্র করে এখানে বিক্রি করা হয়। খুব সুস্বাদু এটি খাওয়ার সৌভাগ্য হয়েছে। আমরা হাওড়া ব্রিজের পাশাপাশি চলে এসেছি। আপনারা দূর থেকে হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন হাওড়া ব্রিজটি। এই হাওড়া ব্রিজ আমি পায়ে হেঁটে এপার থেকে ওপার যাব এবং দুই সাইডের অংশবিশেষ দেখানোর চেষ্টা করব। আমাদের যদিও এখন উন্নত একটি সেতু আছে পদ্মা, কিন্তু সৌন্দর্য দেখতে ক্ষতি কী?
আমি যেখানে ছাড়লাম, পরিকল্পনা করা হয়েছিল বহির্বাহু সেতু নির্মাণের সিদ্ধান্ত। এই পরিকল্পনা মোটেও পছন্দ হয়নি লেসলির, কারণ তখনও পর্যন্ত পৃথিবীতে 3টি মাত্র বহির্বাহু সেতু বানানো হয়েছে। নতুন প্রযুক্তি নিয়ে ভারতে পরীক্ষা নিরীক্ষা করতে চাননি তিনি। এর মধ্যেই 1917 সালে বহির্বাহু সেতু প্রযুক্তিতে তৈরি কানাডার পোদা কেবেক সেতু ভেঙে পড়েছিল। লেসলি সাহেব নতুন একটি ভাসমান সেতুর পক্ষেই মত দিয়েছিলেন। একই মতামত ছিল পোর্ট কমিশনারেরও, কারণ বন্দরের কাছে সেতুতে গরুর গাড়ি চলাচলের চেয়ে বিলেত থেকে আসা জাহাজ চলাচল আরও বেশি জরুরি ছিল। আমি দেখাচ্ছি, দেখেন রবীন্দ্র সেতু। এই সেতুটির নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, রবীন্দ্র সেতু, কিন্তু হাওড়া ব্রিজ নামে অধিক পরিচিত। 1921 সালের ফাইল ঝেড়ে ফের চর্চা শুরু হয় এই সেতু নির্মাণের। আর তা শুরু হতেই সামনে এসে পড়ে পোর্ট কমিশনার আর রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ারের ভিন্ন মতের কথা। একজন পন্টন ব্রিজ চান তো অন্যজন চান বহির্বাহু সেতু। ব্রিটিশ প্রশাসন একটি মধ্যপন্থা বের করেন। 1921 সালে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়ে দেন। তিনি তখন মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক। কমিটির সদস্য তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হেন্ডলে, চিফ ইঞ্জিনিয়ার জে ম্যাগলাসান, কমিটির তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিন মট এর পরামর্শ গ্রহণ করেন। স্যার ব্রেসিলি প্রথম সিঙ্গল স্প্যান আস্ট ব্রিজ এর প্রস্তাব করেন। 1922 সালে আর.এন. মুখার্জি কমিটির চূড়ান্ত রিপোর্ট পেশ করেন। তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে বহির্বাহু সেতু নির্মাণের সুপারিশ করা হয়। ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে সেতুর নিচ দিয়ে অনায়াসে জাহাজ, স্টিমার যাতায়াত করতে পারে। তারই ফলস্বরূপ হচ্ছে আজকের এই হাওড়া সেতু। আমি পায়ে হেঁটে পুরো সেতুটি শেষ করব। 1926-এ পাশ হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট, সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ, যার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ। আইন পাশ তো হলোই। এরপর 1930 সালে 15 মার্চ বাংলার গভর্নর বৈঠক ডেকে সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। 1935 সালে নতুন হাওড়া ব্রিজের আইন সংশোধিত হয়। এর পরের বছর ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়। 1906 সালের বন্দর কর্তৃপক্ষ বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, ইস্ট ইন্ডিয়া রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর হোয়াটস এবং কলকাতার পৌর চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.বি. ম্যাকাবে এর নেতৃত্বে যে কমিটি নিয়োগ করা হয়েছিল, পরবর্তীতে ধারাবাহিকতা বজায় থাকে। সেতুটির দুই পাশে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে। একটু লক্ষ্য করলে দেখবেন বাম সাইডে প্রশস্ত চিকন একটি রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেতুর এপার থেকে ওপার যাওয়া যায়। আবার ডান সাইডে ঠিক একই রকম ওদিক থেকে এদিকে হেঁটে হেঁটে আসা যায়, এদিক থেকে যাওয়া ওদিক থেকে আসা। কিন্তু এই রুলস অনেক সময় কিছুটা
স্বাধীনতার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য কিছুটা ভেঙে ব্রিজের কোল ঘেঁষে মেন রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করে, যেটি দেখতে পাচ্ছেন। এই সেতুটির উপরের এত উঁচু, এর কারণটা কি আসলে আমার বোধগম্য হয়নি। একটা বাস যাওয়ার পর মনে হয় আরও 2টা বাসের উপরে জায়গা থেকে থাকে। এত উঁচা জায়গার কি যে প্রয়োজন ছিল সেটা হয়তো এই সেতু নির্মাণের যারা কাজ করেছিল তারাই ভালো বলতে পারবে। গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে রাখি, এই সেতুটি নির্মাণের 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং এটি সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। সেতুর ফ্যাব্রিকেটর কোম্পানি ছিল ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপ বিবিজে। 1937-এ ব্রিজ তৈরি শুরু হয়, কাজ শেষ হয় 1942-এ আগস্ট মাসে। 1943-এর 3রা ফেব্রুয়ারিতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কলকাতা হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে প্রায় 1,15,000 জন পথযাত্রী এবং 1 লক্ষ গাড়ি চলাচল করে।
সে সময় পল্টু ব্রিজ তৈরি করতে লেসলি সাহেবের সংস্থাকে দিতে হয়েছিল 22 লক্ষ টাকা। সেতু থেকে সর্বমোট টোল আদায় হয়েছিল 34,11,000 টাকা। বছরে কমপক্ষে 1.5 লক্ষ টাকা টোল আদায় হয়েছে সে সময়। তবে ভাসমান সেতুর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ স্টিমার যাতায়াতের ব্যবস্থা করা। জাহাজ গেলেই গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ হয়ে যেত। যানজটের বহরও বাড়ত দিনের বেশিরভাগ সময়, কারণ দিনের বেলাতেই কেবলমাত্র সেতু খোলা যেত। এই ব্যবস্থা চলে 1906 সাল পর্যন্ত। তারপর রাতেও জাহাজের জন্য সেতু খুলে দেওয়ার ব্যবস্থা হয়। তাতে আগে যেখানে দিনে 24 বার সেতু খুলতে হতো তা কমে যায়। দিনে মাত্র 4 বার সেতু খুললে কাজ মিটে যেত। বন্দরের নথি বলছে 1907 থেকে 8 সালে হাওড়া ব্রিজের মাঝখান দিয়ে 3020টি জাহাজ স্টিমার লঞ্চ গিয়েছিল। তবে রাতের জাহাজ চলাচলের ব্যবস্থা হলেও যানজটের সমাধান হচ্ছিল না। ফলে সেই সময় থেকে হাওড়াতে একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে ব্রিটিশরা। তার ফলস্বরূপ আজকের এই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ নিয়ে আপনার কেমন লাগলো আজকের তথ্যগুলো আমাদের কমেন্ট করে জানাবেন। নতুন কোনো জায়গা নিয়ে যদি কোনো ইনফরমেশান পেতে চান সেটিও কমেন্ট করে আমাদের সাজেস্ট করবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।